এবার ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা, আবারও পাল্টে নিল শেখ হাসিনা। এবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকালও হয়েছেন এবং এবার কাপটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসছি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসেবে তিনি কি বলতে। বিদায় ঘণ্টা বেজে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডোনাল্ড ট্রাম্পের সাথে সজীব ওয়াজেদ জয় এ কেমন আলোচনা এবং মত বিনিময় করেছে। কতটুকু সত্য, এই কথাটুকু শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবারও রাজত্ব করবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। সেই সাথে জাহিরটাকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশে আসবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপিটুনিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবেও যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দ্যার ইজ নো ওয়ে ব্রাদার। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি এদেশের দখলদার, আপনি এদেশের শান্তি বিনষ্টকারী, আপনি এদেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে। এখন তো লম্পজম্প করছেন, এখানটা বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো। ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার। সো আপনি
না জেনে শুনে বিষ পান করেছেন। এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতেই হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন। প্রথম আপনার এটা বিচার হবে, কতজন ছাত্র হত্যা করেছেন। এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ স্নিগ্ধ এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন। না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশের যেই পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোন ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে বসার জন্য, আপনি সামাজিক ব্যবসা করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য, আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মওকুফ করার জন্য আপনি ক্ষমতার মসনদে আহরণ করেছেন। এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশবাদীকে যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিটই বলেন হবে। এর আগে মুরব্বী নো ওয়ে ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে। এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসছে। এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন। প্রাণ আরএফএল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন, সেটা এদেশের জনগণ জানতে চায়। আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায়। এদেশের জনগণ বুঝে গেছে 3 মাস একটা দেশ চালাতে পারেন নাই। 3 মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন, একটা দেশ চালাতে পারেন নাই। কারণ আপনি দেশ চালাতে আসেন না, আপনি দেশের টাকা লুট করতে এসেছেন। দেশের টাকা লুট করে আপনার বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন। এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে, আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন। আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন, বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যেন আর ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা করছেন। আপনার এর জন্য বিচারের মুখোমুখি হতে, বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে, কত হাজার মামলা দিয়েছেন, কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন। এর জবাব আপনাকে দিতে হবে। তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পাবেন সেটা দেশের জনগণ বিচার করবে। আমি আবার বলছি, দেশের জনগণ বিচার করবে। মুরব্বী এত সহজ নো, এত সহজ নয়। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমাদের ইচ্ছায়, যেতে হবে আমাদের ইচ্ছায়। রং দেখছেন, রঙের কৌটা দেখেন নাই, ডিব্বা দেখেন নাই, দেখাবো। কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য? কত টাকা আপনি পাচার করেছেন? এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে, এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি এই দেশ থেকে কত টাকা পাচার করেছেন। আপনি সেফ এক্সিট চান, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান? কখনোই ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে। আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে দাবায় রাখবেন? আপনার বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত? আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কত? বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এক একটি শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী একজন বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী কারাবরণ করতে প্রস্তুত আছে। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে, মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে, এই শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর কন্যার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি তামাশা করতে এসেছেন এদেশে? আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা, যে দেশটাকে নিয়ে ছেলে খেলা করবেন, যে একটা পরিস্থিতির উদ্ভব করে এটা কি সামাজিক সুদের ব্যবসা? আমাদের
এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যেই নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। 3 মাসের একটু বেশি সময় গেছে, আমার স্মৃতি খুবই তরতাজা আছে, কিন্তু 3 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর কি হবে, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন, সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গায় আসবো, ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দিব, বা ভিডিওটা পাওয়া যায়, আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে, আপনারা দেখে নেবেন। তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি। তার আগে একটু বলে রাখা দরকার, সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো। সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু শুনবো। কারণ হলো, আমি সোহানা সাবা অভিনেত্রী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায়। অনেকেই বলেছেন, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, যে অনেকেই তো একাধিক আইডি চালায়, এটা নাকি তারই, এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে, এই পারসেপশন আছে। আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন, তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল, কারণ এখানে তিনি এমন একটা অভিযোগ করেছে, এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস, বর্বর। কি বলেছেন? পানি লাগবে, পানি। তারপরে মুগ্ধকে কে কি করে মারলো, কই গুলি লাগলো, কোথায় হসপিটালে গেল, কোন হসপিটালে গেল, কোথায় দাফন করলো, ওর যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর একসাথে ছবি ভিডিও দেখতে চাই। ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো, কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন? যমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে 3 মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে। আবারও বলছি, আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয়, তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই, কিন্তু আমি খোঁজ খবর করে আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক, এবং কনফিউশন থাকলে সেটাও বলে নিলাম। কিন্তু আমি এতে খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না, কারণ মাকসুদুল হক, মানে আওয়ামী লীগের 5 লোকজন কেমন হয়, মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি। এর আগে তিনি একটা কলাম রীতিমতো লিখেছেন, কলামটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন, তাই যুক্তি দিয়ে কথা বলেছি। আর ওই যে স্ট্যাটাস, যেভাবে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পর কীভাবে তাকে তার মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে লিখেছিলেন, ইতরের মতো বলেছিলেন, তাই ওই ইতরকে ইতর বলেছিলাম। ওটা নিয়ে আর আলোচনার কিছু ছিল না। আলোচনার বিষয় থাকলে আওয়ামী লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত। সোহানা সাবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন, কিন্তু আমি বলছি এটা একটা সিনক্রোনাইজড শুরু হয়েছে। মাকসুদুল হকের ওই কলামে কিভাবে এই সব ঘটনা ঘটেছে, এগুলোকে স্টিগমাটাইজ কিভাবে করা হচ্ছে, কিভাবে হিজবুত তাহরির এটা সেটা মিলে নাকি এগুলো করেছে, অনেক বিদেশি শক্তি টক্তি মিলে, টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম। এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা, অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাইদ। আমার দিনটার কথা মনে পড়ে, এবং আমি একটা আলাদা মৃত্যু নিয়ে খুব দ্রুত, তখন আমি অনেকগুলো ভিডিও করতাম, প্রতিটা ইস্যুতে কথা বলতে চেষ্টা করতাম, 4-5টা ভিডিও আমি প্রতিদিন দিয়েছি প্রতিটা ইস্যু নিয়ে। সো ওই মৃত্যুটাকে নিয়ে আলাদাভাবে কথা বলেছিলাম, এবং আমার সামহাও মনে হয়েছিল এটা যখন প্রচারিত হবে, আমিও আমার জায়গা থেকে যতদূর সম্ভব প্রচার করব। এটা যখন প্রচারিত হবে, তখন এটা আগুন জ্বালিয়ে দেবে, কারণ একজন নিরস্ত্র মানুষ যে দুপাশে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে পুলিশ হত্যা করছে, একেবারে নিরস্ত্র, এবং পুলিশ কোনোভাবে থ্রেটেড ছিলেন না। সাইদের আশপাশে কেউ নেই, দীর্ঘ খুব বড় ফ্রেমে কেউ নেই, দীর্ঘ একটা জায়গা ফাঁকা। এটাকে অবশ্য এই আলাপ কেউ করেছেন, সাইদের হাতে একটা লাঠি ছিল। সেই বিচারক মানিক বলেছিলেন, পরে দেখি ওই যে একটা বিখ্যাত বা কুখ্যাত শো হয়েছিল, যেখানে চ্যানেল আইয়ের একজন অ্যাঙ্কারের সাথে তিনি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন, সেখানে তিনি তাকে সশস্ত্র বলছেন, কারণ একটা লাঠি নিয়ে সাইদ দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকজন ব্যক্তি জানাব নাইমুল ইসলাম খান বলছেন, যেখানে ভিডিওর মাঝখানে কাটা হয়, সুতরাং গুলিটা পুলিশের ছিল কিনা সেটা নিশ্চিত নয়। আমি তখন বলছিলাম, ফুল ফ্রেম হলেও তো এই আলাপ করা যায়, আনকাট শট যদি হয়, তাহলে পুলিশের গুলি করতে দেখা গেছে, কিন্তু গুলি পেছন থেকে অন্য আরেকজন করেছে, এটা তার ফ্রেমে দেখা যাচ্ছে না। মানে এসব তখনই শুরু হয়েছিল। এবং এখন শেখ হাসিনা বলছেন, এই যে সাইদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে, তার ভাষায় রক্ত কোথায়? উনি কোনো রক্ত দেখছেন না, এবং তাকে যখন নিয়ে যাওয়া হয়, কোনো রক্ত ওখানে মানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই। নট অনলি দ্যাট, তার বন্ধুরা তাকে নিয়ে নাকি 4-5 ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল, বা তার ভাষায় অন্য কিছু করেছিল, কারণ তিনি বলছেন 4-5 ঘন্টা পর যখন হসপিটালে নেয়, সেখানে তখন সে মারা যায়। অবশ্য শেখ হাসিনা সাইদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন। এর সাথে তিনি বলছেন, সেই পুরনো আমাদের মনে আছে নিশ্চয়ই, এটা যে মামলা হয়েছিল, সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি, ঢিলের মধ্যে পড়ে ঢিলের আঘাতে মারা গেছে, সেটাও বলছেন উনি, নাকি একটা ভিডিওতে দেখেছেন এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে, সেটাতে সে পড়ে যায়, এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথাটা বলছিলাম,
এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে, এই আলাপগুলো এখনো চলছে। সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল, সেই বুলেটে রক্ত পড়ে কিনা ইনস্ট্যান্টলি, সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণ নেই, কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন, একদম শয়তানি করছেন। এবং কেন, কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি। এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে, তারা মাঠে কোন কথা বলে শোরগোল করবে এবং তাদের আদার পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে, সেই সিগন্যাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন। আমরা জানি, আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে। 52 সালের ভাষা আন্দোলনের সময়, 21শে ফেব্রুয়ারির সময়, তার আগে থেকেই শেখ মুজিবুর রহমান জেলে ছিল, তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে। তিনি জেলের টয়লেটের মানে ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন। মানে কপাল ভালো, মানে যতদিন উনি বেঁচে ছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন, মানে পারলে পলাশির যুদ্ধ টুদ্ধ সব কিছুতে তার রোল এনশিওর করে, সিপাহী বিদ্রোহ উনি জন্মাননি বলে সেটা করতে পারেননি, কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়নি, অনেকভাবে প্রমাণ করা যায়। তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই, একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা, কিন্তু না, তিনি 7ই মার্চেই নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা, তাজউদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বই নেতা ও পিতাতে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন। সে শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় চিটাগাং ওয়্যারলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন। আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয়, ম্যানুফ্যাকচার্ড ইতিহাস। একইভাবে বহু বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে। মানে লিস্টটা অনেক অনেক বড়, দীর্ঘ, অনেক লম্বা, সেদিকে যাচ্ছে না। তো তাদের এই টেন্ডেন্সি আছে, তাদের এই চর্চা আছে। এবং শেখ হাসিনা এবং তার হয়ে অন্য লোকজন যারা যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে, খুব বেশি সময় লাগবে না, মাঠে ছাপিয়ে পড়বে। এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার, খুব ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার। কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি, তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা, এগুলোকে আসলে প্রটেক্ট করা অন্যভাবে চেষ্টা করে লাভ নেই, গায়ের জোরে করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, তাদেরটা বলতে হবে। এবং আমরা এমন একটা যুগে বাস করি, এটার একটা নাম আছে, এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন। এই কারণে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা, বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে। প্রত্যেকে তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ, সেই ট্রুথটা পেতে চাইছে। সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে। তো শেখ হাসিনার এই তথ্য বলে সাইদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন, অভদ্র, মানে একেবারে অসভ্য কথা, এগুলো সভ্য মানুষ এভাবে কথা বলেন না একটা মৃত্যুকে নিয়ে, যেটা বলেছেন সেটা আসলে আপনি জরুরি না। এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু, তার ভাষায় তার কিছু সত্য, তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য উনি দিচ্ছেন, তারা সেটা নিচ্ছে। এবং এটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে আরও মানুষজন আরও এরকম সত্য, সোহানা সাবারও স্ট্যাটাস যদি সঠিক হয়ে থাকে সেটা, মাকসুদুল হক, আরও অনেকে এভাবে নেমে আসবেন। আমাদের যেটা করার আছে সেটা হলো আমরা বাস্তবে যা যা ঘটেছে, এগুলো তো কতগুলো ফ্যাক্টস আছে। আমি বহুবার বলেছি ইতিহাস নিয়ে, ট্রুথ ইজ সাবজেক্টিভ বাট ফ্যাক্টস আর নট। যা যা ফ্যাক্টস হয়েছে এই ফ্যাক্টগুলো অন্তত যাতে আমরা ঠিকঠাক মতো করে ফেলি, ফ্যাক্টসগুলো আমরা ডকুমেন্ট করে ফেলি। ট্রুথ খুঁজে পাওয়া কঠিন। সাইদ কেন দুহাত দুপাশে দিয়ে দাঁড়িয়েছিল? ও কি মরতে চেয়েছিল? ও কি ভাবছিল ওকে গুলি করবে না, নাকি ও ভাবছিল ওকে কিছুই করবে না? ওকে এই সাহস দেখালো কেন? ওর মনে কি চলছিল? এরকম নানা প্রশ্ন আমরা জানবো না, আমরা হয়তো ইন্টারপ্রিট করার চেষ্টা করব, এগুলো ট্রুথ। কিন্তু ফ্যাক্টস হচ্ছে সাইদকে নিরস্ত্র অবস্থায় গুলি করে হত্যা করেছে। এবং মজার ব্যাপার, সারা পৃথিবী, শুধু না শেখ হাসিনা যে দেশটার স্লেভ, কৃতদাসী, সেই ভারতের মিডিয়াও ছি করেছে সাইদের এই ভিডিও নিয়ে। এবং পালকি শর্মার মতো মানুষ, যিনি সকাল বিকাল ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে দাঁড়িয়ে যান শেখ হাসিনার পক্ষে, তাকেও দেখেছি। সো একইভাবে যেসব ভিডিও আমাদের সামনে আসবে, যেগুলো ডকুমেন্ট আছে, অন্যগুলো তো গল্প বানানো যাবে, কিন্তু কতটা গল্প বানানো যাবে না। এই যে মুগ্ধ, পানি লাগবে, পানি দেখেছি। এছাড়া আরও বেশ কিছু, ইয়ামিনকে ফেলে দেওয়া হচ্ছে, যে চেপগুলোর ভিডিও আমাদের সামনে আছে, নিরস্ত্র দুই বন্ধু একজনকে হত্যা করছে, আরেক বন্ধু নিয়ে যাচ্ছে, যেগুলো এরকম ডকুমেন্ট আছে, এগুলো নিয়ে স্টোরি আমাদের সামনে আসতে থাকবে। এবং আজকে থেকে অনেক বছর পরে দেখা যাবে এগুলো কারো মধ্যে বিভ্রান্তি তৈরির সম্ভাবনা তৈরি করবে। এই জন্য ডকুমেন্টেশন করা, এবং এই কথাটা আমরা বহুবার বলছি, এদেরকে নিয়ে শিল্প তৈরি করা, ন্যারেটিভের জন্য শিল্প লাগে, এদেরকে নিয়ে ডকুমেন্টারি, এদেরকে নিয়ে ফিকশন, সাইদকে নিয়ে, মুগ্ধকে নিয়ে ফিকশন তৈরি হতে পারে, ফিল্ম হতে পারে, এদেরকে নিয়ে গান হতে পারে, কবিতা হতে পারে, গল্প হতে পারে, ইন মেনি ফর্মস। তাদেরকে এইভাবে ন্যারেটিভ তৈরির মধ্যে, ন্যারেটিভের মধ্যে রাখতে হবে। শেখ হাসিনার এই ধরনের ফোন কল, নতুন ফোন কল আমাদের কাছে এই বার্তাটা খুব সিরিয়াসলি দেয়। এবং প্রায় বলি, উনি যত ফোন কল করবেন, এরকম লিক করবেন, এগুলো আমাদের কথা বলা দরকার, গুরুত্ব দেওয়া দরকার। এগুলো আমাদের জন্য ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে দেয়। এবং যেটা সবচেয়ে জরুরি, ঘৃণাটাকে চাঙা রাখে। কত নিচু স্তরের, কত অসভ্য বর্বর একজন মানুষের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি, শেখ হাসিনার প্রতিটা ফোন কল আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে ঐক্যবদ্ধ করে। এবং সবচেয়ে জরুরি কথা, কেউ যখন বলেন দেশ কেমন চলছে, ভালো চলছে কি না,
কেমন ছিলাম, কেউ কেউ একটু একটু করে বলার চেষ্টা করেন আগেই কি ভালো ছিলাম। শেখ হাসিনার এসব কথা শোনার পর সব কিছু মুহূর্তেই ভেঙে পড়ে। শেখ হাসিনা নেই এমন বাংলাদেশ, আর যাই হোক যেমন হোক, এই নাই সেই নাই, এটা স্রেফ স্বর্গ। ওই ভদ্রমহিলাকে দেখতে হচ্ছে না, তার কথা শুনতে হচ্ছে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।